লম্বায় 700 মিটার এবং প্রস্থে 200 মিটার, অর্থাৎ সুবিশাল এলাকা জুড়ে শুধু এই তৃতীয় টার্মিনালের মাধ্যমেই বছরে 1,20,00,000 যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে। আর পুরো টার্মিনাল মিলিয়ে প্রতি বছর 2 কোটিরও বেশি যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে, যার মাধ্যমে যাত্রীরা পাবেন আধুনিক সেবা, উন্নত সেবা। এখানে কাজ শেষ, ইকুইপমেন্টগুলো খুলে ফেলা হচ্ছে। প্যাসেঞ্জার ড্রপ এরিয়া থেকে যাত্রীরা নেমে আমার ঠিক পেছনে যে দেখতে পাচ্ছেন সেই টার্মিনালের ভেতরে প্রবেশ করবে। তো চলুন আমরা সেখানে আপনাদের নিয়ে যাই। আমরা টার্মিনালের ভেতরে প্রবেশ করছি। প্রায় কাজ শেষ হয়ে গেছে এবং বেশ দৃষ্টিনন্দন লাগছে কিন্তু ভেতরটা দেখতে। এর আগে যখন শেষবার এসেছিলাম তখন কিন্তু এই এরিয়ার কাজটা কিন্তু অনেকটাই বাকি ছিল, যেটা কিন্তু এখন অনেকখানি শেষ, প্রায় শেষই বলতে পারি। এবং ভিতরে ঢোকার জন্য বিশেষ ধরনের মোজা পরতে হবে। এর আগে আমরা মোজা পরেছিলাম, এর আগে যখন এসেছিলাম। এই দেখতে পাচ্ছেন, এই বিশেষ ধরনের মোজা পরতে হয় যাতে ডাস্ট ভেতরে প্রবেশ না করে। বন্ধুরা, থার্ড টার্মিনালের প্রবেশ করব আমরা, যেটা হচ্ছে চেক ইন কাউন্টারগুলো যেখানে রয়েছে। তবে এখানে প্রবেশ করতে হলে বিশেষ এক ধরনের জুতা আবরণ, মোজার আবরণ টাইপের, এটা আপনাদের পরতে হয়, কেননা ডাস্ট প্রতিরোধের জন্য এই ব্যবস্থা। তো আমরা এটা পরে নিয়েছি, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। মেটাল ডিটেক্টর পার হয়ে আমরা প্রবেশ করলাম এবং শুরুতেই 9-10 নাম্বার যে চেক ইন কাউন্টার সেটা রয়েছে। অর্থাৎ এর থেকে আমরা ধারণা পেতে পারি যে হয়তো 10টি কাউন্টার থাকবে, বেশিও থাকতে পারে। এখানে 9-10 নাম্বার এবং না, বেশি আছে, কারণ ওই পাশে দেখতে পাচ্ছেন ঠিক সামনে আরও অনেক বড় এরিয়া আছে, সেখানেও অনেকগুলো চেক ইন কাউন্টার বসবে। তো এখানে লক্ষ্য করতে পারছি যে 27 নম্বর কাউন্টারটি সামনে রয়েছে। এই কাউন্টারগুলোর যে মেশিনারিজ সেগুলো কিন্তু বসে গেছে এবং এগুলোকে ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে। অবশ্যই স্বাভাবিকভাবেই জিনিসপত্র ডাস্ট থেকে প্রতিরোধ করতেই হবে আপনাকে, তাছাড়া এগুলো আসলে মলিন হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। তো এটা স্বাভাবিকভাবেই সব কিছু সেট হওয়ার পরেও এটি দেখতে পাচ্ছি পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফ্লোরটা সাদা, থার্ড টার্মিনাল ফ্লোরটা সাদা এবং এই সাদার কারণে কিন্তু আরও বেশি ঝকঝকে চকচকে লাগবে, যদিও এখন লাইটগুলো সব বন্ধ। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে কিন্তু অনেকগুলো সান পকেট রয়েছে। এই সান পকেটের কারণে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চারদিক দিয়ে ঘেরা, শীতাতাপ নিয়ন্ত্রিত যেহেতু, সুতরাং গ্লাস ওয়াল এবং সান পকেটের কারণে কিন্তু একটা লাইট না জ্বললেও কিন্তু যথেষ্ট আলোকিত রয়েছে তৃতীয় টার্মিনাল। বেশ সুদৃশ্য, সুন্দর। এরই মধ্যে সব ইকুইপমেন্ট বসে গেছে। আপনাদের জানিয়ে রাখি যে অক্টোবরেই উদ্বোধন হওয়ার কথা হয়েছে, পূর্ণাঙ্গভাবে এটি অপারেশনে আসবে এমন টার্গেট নিয়ে এই কাজ চলছে। এই মুহূর্তে রয়েছি 5 ও 6 নম্বর কাউন্টারে। আপনাদের জানিয়ে রাখি যে বহির্গমনে মোট 115টি, বহির্গমন মানে হচ্ছে যে যারা বাইরে যাবেন, বিদেশে যাবেন, বহির্গামী প্যাসেঞ্জার, বহির্গমনে মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে, যার মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার, অর্থাৎ যাত্রী নিজেই পাসপোর্ট টিকিট স্ক্যান করে চেক ইন করতে পারবেন। আর আগমনী লাউঞ্জে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি পাসপোর্ট চেক ইন কাউন্টার থাকবে। এছাড়াও 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ 66টি ডিপার্চার কন্ট্রোল কাউন্টার থাকবে। কাউন্টারে যিনি থাকবেন, চেক ইন কাউন্টারে যিনি থাকবেন, তিনি আপনার পাসপোর্ট এবং টিকিট দেখে বোর্ডিং পাস ইস্যু করবেন এবং তারপরে সেখান থেকে আপনার লাগেজ, কিন্তু এই যেটা হেভি লাগেজ, সেই লাগেজগুলো চলে যাবে এই বেল্টের থ্রুতে।
অর্থাৎ মেশিনের ব্যবহার একদিকে যেমন ভোগান্তি কমাবে, ঠিক তেমনিভাবে সময় সাশ্রয় করবে। তৃতীয় টার্মিনাল চালুর ফলে যেটা হবে যে অনেকগুলো চেক ইন কাউন্টার এখানে রয়েছে, যার ফলে যেটা সুবিধা হচ্ছে যে এই চেক ইন কাউন্টারগুলোতে আসার পরে যাত্রীদের কিন্তু আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। বিশেষ করে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি, খুব সম্ভবত যদি ভুল করে না থাকি, 12টি কাউন্টার এই সিরিয়ালেই রয়েছে। তার মানে নিশ্চয়ই এই পাশে আরও রয়েছে, এই পাশেও কিছু রয়েছে। এই বিপুল সংখ্যক চেক ইন কাউন্টারের কারণে কিন্তু যাত্রীদের যে ভিড় বাড়লেও তাদের কিন্তু ওইভাবে আসলে বেশি সময় নষ্ট হবে না। চেক ইন কাউন্টারের সাথে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লাগেজ বেল্টগুলো দেওয়া হয়েছে। এখানে আপনি পাসপোর্ট দিবেন, টিকিটের কপি দিবেন এবং বোর্ডিং পাস আপনাকে ইস্যু করা হবে, এবং আপনার যে হেভি লাগেজগুলো রয়েছে সেই লাগেজগুলো কিন্তু এই যে স্বয়ংক্রিয় বেল্টের থ্রুতে ব্যাগেজ এরিয়ায় চলে যাবে, সেখান থেকে এয়ারক্রাফটে সেগুলোকে লোড করা হবে। এবং ওপরে অনেকগুলো মনিটর, এই মনিটরের মাধ্যমে ফ্লাইট ইনফরমেশন আপনারা জানতে পারবেন। আপনার চেক ইন মানে কোন এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার কোথায় সে সম্পর্কে ডিটেইল তথ্য থাকবে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে অনেক মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে, যেই ইকুইপমেন্টগুলোর কারণে কিন্তু আপনি খুব ভালো মানের সেবা পাবেন ভোগান্তি ছাড়াই। ম্যানের চেয়ে মেশিনের ব্যবহার বাড়লে যেটা সুবিধা হচ্ছে যে সেবাটা ভালো হয় এবং সময়টা কম লাগে। সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার হচ্ছে এদিক দিয়েই কিন্তু থার্ড টার্মিনালে এসে প্যাসেঞ্জার এখানে ড্রপ করা হবে, এবং গাড়ি থেকে প্যাসেঞ্জার ড্রপ এরিয়ায় প্যাসেঞ্জার ড্রপ করার পরে এই যে প্রবেশদ্বার, এরকম অনেকগুলো গেট রয়েছে। এই গেট দিয়ে যাত্রীরা প্রবেশ করবেন এবং প্রবেশ করে সরাসরি এখানে চেক ইন কাউন্টারে আসবেন। এছাড়াও এই যে বিস্তর পরিসর দেখছেন, এই বিস্তর পরিসরে কিন্তু অনেকগুলো চেয়ার থাকবে আপনার ওয়েটিংয়ের মানে ওয়েটিং প্যাসেঞ্জারদের বসার জন্য অনেকগুলো চেয়ার থাকবে। এই চেয়ারে বসে আপনি অপেক্ষা করতে পারবেন। যদি কোনো প্যাসেঞ্জার সময়ের আগে চলে আসেন, অনেক আগে চলে আসেন, তারা এখানে ওয়েট করবেন। এবং এই যে এই কাউন্টারগুলো ব্যবহার করা হবে চেক ইন কাউন্টারের হিসেবে বোর্ডিং পাস ইস্যু করার জন্য। এবং এরপরে যে গ্লাস ঘেরা যে অংশটি দেখছেন, এই অংশটি হচ্ছে ইমিগ্রেশন সম্পূর্ণ করে কিন্তু আপনি টার্মিনালের ভেতরে মানে বোর্ডিং এরিয়ায় প্রবেশ করবেন। এবং এর একটু নিচে কিন্তু বোর্ডিং ব্রিজের কানেকশনগুলো রয়েছে, আমরা আপনাদের সেগুলোও দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সর্বশেষ অগ্রগতি, সেই সর্বশেষ অগ্রগতির সম্পর্কে এক বিস্তারিত বিশদ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আশা করি যে সর্বশেষ যে আপডেট, সেই আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং আপনাদের যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব সেই মানে আপনাদের কোয়ারির উত্তরগুলো দিতে। ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন কাউন্টার, এখানে কিন্তু ক্লিনিংয়ের কাজটি চলছে। এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে, সব কিছুর ক্ষেত্রে আধুনিকতা ছোঁয়া রয়েছে। এবং আপনাদের দেখাতে চাই যে ইমিগ্রেশন কাউন্টারে কিন্তু ফুল বডি স্ক্যানার রয়েছে। এর আগে পর্বগুলোতে আমরা আপনাদের কিন্তু বডি স্ক্যানার কীভাবে ফাংশন করে সে সম্পর্কে অবহিত করেছিলাম। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ইমিগ্রেশন কাউন্টারের সামনে দুটি করে স্ক্যানার, একটা হচ্ছে 360 হিউম্যান বডি স্ক্যানার, আর একটা হচ্ছে মেটাল ডিটেক্টর। দুটোই রয়েছে। দুটো কি পাশাপাশি থাকবে নাকি জাস্ট এখানে এনে রাখা হয়েছে আমি বিষয়টা ঠিক নিশ্চিত না, তবে এখানে ইকুইপমেন্টগুলো কিন্তু সব জড়ো করে রাখা হয়েছে। এটা মানে কাজ প্রায় শেষ, ফাইনাল ফাংশনটা বাকি আছে। অনেকগুলো ইকুইপমেন্টের টেস্টও হয়ে গেছে। তো এগুলো যেহেতু অক্টোবরে চালু হবে, এই অক্টোবরে চালু হলে আপনার সময় আছে, এই কারণে ইকুইপমেন্টের গুলোকে যত্নের স্বার্থে এবং ধুলাবালি মুক্ত রাখার জন্য এই ইকুইপমেন্টগুলোকে ঢেকে রাখা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা, পুরো টার্মিনাল এরিয়া সিসি ক্যামেরার আওতায়। স্মার্ট সিসি ক্যামেরা, এআই ডিটেক্টেড সিসি ক্যামেরা, এগুলো এখানে লাগানো হয়েছে, যার ফলে যাত্রীরা কিন্তু কোনো ধরনের বিপদ বা কোনো ধরনের হ্যাসেলের সম্মুখীন হলে সেটা কিন্তু মানে সহজেই খুঁজে বের করা যাবে। কারো যদি কোনো গাফিলতি থাকে বা কোথাও যদি কোনো অকারণ ঘটে, সেটা তদন্তের স্বার্থে
খুব সহজেই কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ঘটনা সম্পর্কে জানা যাবে। এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারের আরেকটা অংশ, মানে ওই পাশ সামনের অংশটা এতক্ষণ দেখাচ্ছিলাম, এখন এটা পেছনের অংশ। এবং এখান থেকে পার হয়ে কিন্তু প্যাসেঞ্জার যে লিফট, এই লিফটের সাহায্যে 1 ফ্লোর নিচে চলে যাবেন, 1 ফ্লোর নিচে চলে যাবেন এবং সেখান থেকে এই যে সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বোর্ডিং ব্রিজের কানেকশন এরিয়া। সামনে দেখতে পাচ্ছি ট্রাভেলেটার। শেষ মুহূর্তের আনুষঙ্গিক কাজ চলছে, লাইটিংয়ের কাজ চলছে, এখানে কিছু লাইট বসানোর কাজ চলছে দেখে যা মনে হচ্ছে। এখানে লিফট, চলন্ত সিঁড়ি, ম্যানুয়াল সিঁড়ি সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। বন্ধুরা চলুন আমরা 1 ফ্লোর নিচে যাই। চলন্ত সিঁড়ি অবস্থা এখন বন্ধ রয়েছে, আমরা হেঁটে হেঁটে নিচে নামি। আমরা এখন লেভেল 3 থেকে লেভেল 2-তে নামছি এবং এখানে অ্যারাইভাল প্যাসেঞ্জাররা এখানে আসবেন এবং যারা ডিপার্চার প্যাসেঞ্জার তারা লেভেল 3 থেকে চেক ইন শেষ করে লেভেল 2-তে আসবেন এবং সেখান থেকে আসলে তারা বোর্ডিং ব্রিজ এরিয়ায় প্রবেশ করবেন। আপনাদের দেখাতে চাই যে এই সফট ওপেনিং, অক্টোবরে যেটা সফট ওপেনিং হয়েছিল তার এখানে সামনে যে বোর্ডিং ব্রিজটা রয়েছে সেই বোর্ডিং ব্রিজের ওপেনিংটা করা হয়েছিল এবং এখানে কিছু জিনিসের কমিশনিং হয়েছিল। তো সেই অনুষ্ঠানের আগে আমরা এসেছিলাম, যদিও অনুষ্ঠানটি নিচের ফ্লোরে হয়েছিল, 1 ফ্লোর নিচে। এখানে কাজ শেষ, ইকুইপমেন্টগুলো খুলে ফেলা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এই টার্মিনালে দীর্ঘদিন ধরে যে কাজ চলছে তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে সেফটি, মানে সেফটি ফার্স্ট এই মোটোতে পুরো মানে নির্মাণ কার্য চলেছে। অর্থাৎ মানুষের নিরাপত্তা যে সর্বাগ্রে অগ্রাধিকার পাবে, সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, সেটাই মাথায় রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইকুইপমেন্টগুলো খুলে ফেলছেন, তাদের প্রত্যেকেই হেলমেট পরে আছেন, তারা সেফটি বেল্ট তাদেরকে রাখা হয়েছে, কোনো কারণে কোনো অঘটন ঘটে যাতে তিনি মানে বড় ধরনের আঘাত না পান সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং আমি দেখেছি যে নির্মাণ কাজ যত অগ্রগতি চলেছে তারা সবাই আর কি প্রোটেকশন ইকুইপমেন্ট ব্যবহার করেছেন এবং এটা ব্যবহার করা এখানে বাধ্যতামূলক। ট্রাভেলেটার, এই ট্রাভেলেটারগুলো দিয়ে খুব সহজেই যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এবং এটা যাত্রীদের কমফোর্টের জন্য এটা দেওয়া হয়েছে। বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলোতে এরকম ট্রাভেলেটার থাকে, অর্থাৎ উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কিন্তু বিশাল এরিয়া, 30 লাখ বর্গফুটের বিশাল পরিসর জুড়ে এই তৃতীয় টার্মিনাল ভবনটা অবস্থিত। এর 3টি ফ্লোর রয়েছে, সব মিলিয়ে 2,30,000 বর্গমিটার হচ্ছে এর আয়তন, যার দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার এবং প্রস্থ 200 মিটার। অর্থাৎ আরেকটু যদি দৈর্ঘ্য বাড়তো, 300 মিটার মধ্যে যদি দৈর্ঘ্য বাড়তো তাহলে কিন্তু 1 কিলোমিটার এই মাথা থেকে ওই মাথার দূরত্ব হয়ে যেত। যাই হোক বন্ধুরা, বিশাল তৃতীয় টার্মিনালে বছরে শুধু এই টার্মিনালকে ব্যবহার করেই 1,20,00,000 মানুষকে যাত্রীর সেবা দেওয়া সম্ভব হবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে 2 কোটির ওপরে যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। এই বিশাল এরিয়াতে আপনি যখন হেঁটে যাবেন তখন কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিংবা আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে এই ট্রাভেলেটারের মাধ্যমে আপনি কিন্তু দ্রুত এগিয়ে চলবেন। এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বেশ কয়েকটি ট্রাভেলেটার রয়েছে,
প্রথম ও দ্বিতীয় টার্মিনালে নেই, অবশ্য থাকার প্রয়োজনও নেই, কেননা অত বড় এরিয়াও না। আর দেখতে পাচ্ছি যে কি সুন্দর লাগছে পুরো এরিয়াটা, এবং উত্তর প্রান্ত থেকে, এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত, এই দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত মানে কত বিশাল। এখানে স্কাফোল্ডিং এর ডিসব্যান্ডারের কাজ চলতেছে, আর সিলিং এ পাটটা খোলা হইতেছে, আর আপনি নেট খোলা হইতেছে। এই কাজ চলতেছে এখন ভিতরে বর্তমানে। ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল রানওয়ে এবং অ্যাপ্রন এরিয়া, ট্যাক্সিওয়ে বা পার্কিং এরিয়া, যাই বলি না কেন। চলুন সেখানে আপনাদের নিয়ে যাই, একটু ধারণা দেই। বন্ধুরা, আপনারা হয়তো গ্রাউন্ড হ্যান্ডেলিং সম্পর্কে অনেক কিছুই জেনেছেন, অনেক কিছু আপনাদের কনসার্ন রয়েছে। আচ্ছা, গ্রাউন্ড হ্যান্ডেলিং আগে বোর্ডিং ব্রিজটা একটু দেখে নিই। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়টিতে আসবো কিছুক্ষণ পরে। এই হচ্ছে বোর্ডিং ব্রিজ। এই বোর্ডিং ব্রিজের কাজ শেষ হয়ে গেছে, এবং এখানে এই যে সামনে যে এক্সটেনশন এরিয়া, এই এক্সটেনশন এরিয়া আরও কয়েকটি বোর্ডিং ব্রিজ করার কথা রয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এইটি আসলে এখন অনিশ্চিত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন যে যে রডের মতো যেটা বের হয়ে আছে, দূর থেকে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। এরকম দুপাশে দুটি উইং রয়েছে, যেটি কিন্তু দ্বিতীয় ধাপে আরও 14টি বোর্ডিং ব্রিজ করার কথা এখানে রয়েছে। তবে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ যখন হাতে নেওয়া হয়, পরবর্তীতে কিছুটা নকশাগত পরিবর্তন করা হয়, কিছুটা চেঞ্জ করা হয়। সে সময় দেখা যায় যে প্রায় 700 কোটি টাকার মতো খরচ, মানে সাশ্রয় হয়, অর্থাৎ যে বাজেটটা ছিল তার থেকে 700 কোটি টাকা সেভ হয়। তো সেই 700 কোটি টাকা নিয়ম অনুযায়ী জায়গাকে ফেরত দেওয়ার কথা রয়েছে, কিন্তু বিবেচক সিদ্ধান্ত নেয় যে যেহেতু দ্বিতীয় ফেজে আরও 14টি বোর্ডিং ব্রিজ করা হবে, তো যেহেতু টাকাটা সাশ্রয়ী হয়েছে, সুতরাং দ্বিতীয় ফেজের কাজটা প্রথম ফেজে নিয়ে আসার জন্য তারা বিবেচক অনুরোধ করে জায়গাকে। যেহেতু টাকাটা সাশ্রয় হয়েছে, সেক্ষেত্রে সেই টাকা দিয়ে অতিরিক্ত 14টি বোর্ডিং ব্রিজ এবং একটি ভিভিআইপি টার্মিনাল নির্মাণের সুপারিশ করে বিবেচক। তবে এটি যেটা সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে এই কাজটি ফার্স্ট ফেজে হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে এই কাজটি করার জন্য, অর্থাৎ তারা যেটি বলছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে খরচ তাদের বেড়ে যাচ্ছে, এবং যে কারণে তারা যে সাশ্রয়ী যে 700 কোটি টাকা, সেই 700 কোটি টাকার মধ্যে তারা কাজটি করতে পারবে না। তারা এর জন্য দাবি করে 4000 কোটি টাকা, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কতটা বেশি। তো বিবেচক তারা একটা এস্টিমেট করেছে, তো তারা এস্টিমেট করে দেখেছে যে এই যে টাকাটা ঠিকাদারি প্রতিষ্ঠান চাচ্ছে সেটি আসলে অযৌক্তিক। খুব হলে 1000 কোটি টাকার মধ্যে কাজটি হওয়া সম্ভব, মানে কোনোভাবে 1000 কোটি টাকার বেশি এইখানে টাকা লাগার কথা না, এটি হচ্ছে বিবেচকের বক্তব্য। তো পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফার্স্ট ফেজে কাজটি এগিয়ে আনার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটি স্থগিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপাতত মানে অক্টোবরে যদি আমরা পূর্ণাঙ্গভাবে এটার কার্যক্রম দেখিও, তারপরেও যে 12টা বোর্ডিং ব্রিজ যেটি দেখতে পাচ্ছেন যে রয়েছে, সেই 12টি বোর্ডিং ব্রিজ দিয়েই আসলে কার্যক্রম শুরু হবে। যদিও বিবেচক আশা করছে যে আরও 14টি বোর্ডিং ব্রিজ যখন যুক্ত হবে তখন এর ক্যাপাসিটি আরও বাড়বে। আর দেখতে পাচ্ছেন যে সামনে বোর্ডিং ব্রিজগুলোতে দুটি দরজা, মানে ডাবল ডোর বোর্ডিং ব্রিজ বলা হয় এগুলোকে। ডাবল ডোর বোর্ডিং ব্রিজের কিন্তু অনেক সুবিধা রয়েছে, বিশেষ করে ওয়াইড বডি এয়ারক্রাফট, অর্থাৎ বড় উড়োজাহাজগুলো যেখানে কিন্তু প্যাসেঞ্জার অনেক বেশি থাকে, বিশেষ করে বোয়িং 747 কিংবা A380, এয়ারবাস A380-র মতো বিশাল এয়ারক্রাফট খুব সহজেই খুব কম সময়ে প্যাসেঞ্জার আনবোর্ড করা সম্ভব হবে। অর্থাৎ নর্মালি যেটা আমরা দেখি যে এই ডাবল ডোর যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে, বোর্ডিং ব্রিজ বলি বা জেট ব্রিজ বলি, যাই বলি না কেন, এগুলোতে একটি ডোর দিয়ে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের প্যাসেঞ্জাররা বোর্ড আনবোর্ড করে,
অপরদিকে আরেকটি ডোর দিয়ে ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জাররা আনবোর্ড করে। যাই হোক, প্যাসেজ একই, ডোর দুটো আলাদা হলেও প্যাসেজ কিন্তু একই। তো বোর্ডিং ব্রিজ, ডাবল ডোর বোর্ডিং ব্রিজ কিন্তু আপনাকে এটাও জানান দেয় যে আপনি যে বড় এয়ারক্রাফট হ্যান্ডেল করতে সক্ষম তারও কিন্তু একটা প্রমাণ। যখন পুরোপুরি টার্মিনালটা ফাংশন করবে আমার ক্যাপাসিটি কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। 12টা বোর্ডিং ব্রিজের জায়গায় আমার এখন 26টা বোর্ডিং ব্রিজ হবে যখন পুরো ফুল কমপ্লিট হবে। আর ক্যাপাসিটি যেটা বললাম, আমাদের তো বর্তমান ক্যাপাসিটি টার্মিনাল 1 and 2 সেখানে ছিল মাত্র 8 মিলিয়ন প্যাসেঞ্জার। আর হোয়ার ইজ এই যখন 26টা বোর্ডিং ব্রিজ হবে, 12টা যদি হতো 12 মিলিয়ন প্যাসেঞ্জার, আর এখন আরও যদি 14টা লাগাই তাহলে টোটাল ক্যাপাসিটি হবে 16 মিলিয়ন হবে এই টার্মিনাল 3তেই। 16 আর 8-এ 24 মিলিয়ন আমরা প্যাসেঞ্জার এখানে ধারণ করতে পারবো। তো এটা বিশাল একটা সক্ষমতা আমাদের হতে যাচ্ছে, এবং তার সাথে সাথে আশা করছি আরও বিপুল পরিমাণ এয়ারলাইন্স বাংলাদেশে আসবে। অলরেডি তারা অনেকে আগ্রহ প্রকাশ করতেছে এবং আসতেই হবে, কারণ আমরা এত বড় স্থাপনা বানাইতেছি ফোরকাস্ট করে যে আমাদের ট্রাফিক গ্রোথ বাড়বে। এই যে ক্যাপাসিটি বাড়ছে, অর্থাৎ বর্তমানে যেখানে 80 লাখ যাত্রীকে সেবা দেওয়া যাচ্ছে, যদিও চাহিদা অনেক বেশি, কিন্তু ক্যাপাসিটি লিমিটেশনের কারণে সেটি বাড়ানো যাচ্ছিল না। এই থার্ড টার্মিনাল পুরোপুরি ফাংশনাল হওয়ার পরে কিন্তু অবশ্যই সেই সক্ষমতা গিয়ে দাঁড়াবে 2 কোটির উপরে, 2,20,00,000 এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তো এই যে ডাবল ডোর বোর্ডিং ব্রিজ এর কারণে কিন্তু সহজেই আমরা ধারণা করতে পারছি যে শাহজালাল বিমানবন্দরে কিন্তু বিশাল বিশাল ওয়াইড বডির বড় সক্ষমতা, বড় ধারণ ক্ষমতার বিমানগুলো ওঠানামা করবে এবং সেগুলোকে সার্ভিস দিতে সক্ষম হবে থার্ড টার্মিনাল। তো যেটা দুঃখের বিষয় যে আপাতত 14টি বোর্ডিং ব্রিজ হচ্ছে না, মানে দ্বিতীয় ধাপের যে 14টি বোর্ডিং ব্রিজ সেটি প্রথম ধাপে আনা হয়েছিল, সেটি হচ্ছে না। তবে পরবর্তীতে যদি খরচ ব্যাটে বলে মেলে কিংবা অন্য জায়গা থেকে কোনো অর্থের সংস্থান হয় কিংবা যেটাই হোক না কেন সব পক্ষের সমাধান যদি হয়, তাহলেই কিন্তু ওই যে দুই পাশে যে দুটি উইং রয়েছে সেই দুটি উইংয়ে যে অতিরিক্ত 14টি বোর্ডিং ব্রিজ যেটা বেবিচক পরিকল্পনায় রেখেছে সেটি হবে। বোর্ডিং ব্রিজ হবে অবশ্যই, কিন্তু সেটা কবে হবে সেটাই এখন দেখার বিষয়। বোর্ডিং ব্রিজগুলো অনেক আধুনিক, অনেক ইকুইপড এবং দুটি বোর্ডিং ব্রিজের আসলে দুটি পোর্শন রয়েছে। এখানে আসলে একটি দেখতে পাচ্ছি, আরেকটি আছে কিন্তু আপনাদের আসলে ঠিক বোঝাতে পারছি না। ও আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে হয়তো আপনাদের দেখাতে পারবো। তো চলুন আমরা সামনের দিকে এগোই। আচ্ছা, একটা ঘোষণা শুনলাম যে জরুরি কারণে এখন সবাইকে বের হতে বলছে। আচ্ছা, এটা কি আসলে বের হতে বলছে নাকি এটা কোনো ট্রায়াল, আমি ঠিক নিশ্চিত না। সবার মুভমেন্টটা দেখি, যে তারা যদি সবাই বের হয় তাহলে হয়তো আমরাও বের হব। এখানে বেশ কিছু এরিয়া ঘিরে রাখা হয়েছে, কারণ সেফটি রিজনের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে এই যে ইকুইপমেন্টগুলো খোলার কাজ চলছে, যে কারণে সেফটি রিজনে এখানে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কেউ প্রবেশ করবেন না, কারণ কোনো কারণে কোনো কিছু যদি খুলে পড়ে তবে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা বোর্ডিং ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমরা আপনাদের বোর্ডিং ব্রিজটা একটু দেখাতে চাই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু বোর্ডিং ব্রিজ রয়েছে, আধুনিক বোর্ডিং ব্রিজ, যেগুলো কিন্তু যাত্রীদের জন্য খুবই আরামদায়ক, মানে খুব দারুণ ব্যাপার হবে। যদিও বোর্ডিং ব্রিজের সামনেরটা ঘিরে রাখা হয়েছে, প্রবেশপথটা বন্ধ করে রাখা হয়েছে স্বাভাবিকভাবেই, এই যে দেখতে পাচ্ছেন। তবে আমরা জানালার পাশ দিয়ে সাইড থেকে একটু দেখার চেষ্টা করি। অবশ্য খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে দূরে যে বোর্ডিং ব্রিজ সেটা দেখো, এই যেখানে আপনারা একটা ধারণা পাবেন যে প্রত্যেকটা বোর্ডিং ব্রিজের দুটি কিন্তু প্রবেশ ও বহির্গামী গেট রয়েছে, অর্থাৎ বোর্ডিং ব্রিজ দিয়ে দুটি প্রবেশ এবং বহির্মুখী দ্বার রয়েছে। কারণটা হচ্ছে যে একটা গেট রাখা হয়েছে
ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের জন্য, আরেকটা গেট হচ্ছে ইকোনমি ক্লাস প্যাসেঞ্জারদের জন্য। বিশ্বের বড় বড় সব বিমানবন্দরগুলোতে কিন্তু এইভাবেই বোর্ডিং ব্রিজগুলো থাকে, অর্থাৎ বিমানের ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস প্যাসেঞ্জাররা বা এলিট ক্লাস প্যাসেঞ্জাররা একটি গেট দিয়ে বের হন, তারা অবশ্যই প্রায়োরিটি পান স্বাভাবিকভাবেই, এবং বাকি যে প্যাসেঞ্জারগুলো রয়েছেন তারা আরেকটি বোর্ডিং গেট দিয়ে বের হন। বোর্ডিং গেট থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে দূরে দেখতে পাচ্ছেন যে এয়ারক্রাফটগুলো রয়েছে, এখানে কিন্তু পার্ক করা। এই এয়ারক্রাফটগুলো কিন্তু এই অ্যাপ্রন এরিয়া থেকে, ট্যাক্সিওয়ে থেকে অ্যাপ্রন এরিয়াতে যায়, তারা বোর্ডিং ব্রিজে আসে না। তার কারণ হচ্ছে যে বোর্ডিং ব্রিজ পর্যাপ্ত নেই শাহজালাল বিমানবন্দরে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ছোটো ছোটো এয়ারক্রাফটগুলো আসলে বোর্ডিং ব্রিজে যায়ও না, তারা ওই অ্যাপ্রন এরিয়াতেই পার্ক করে যাত্রী নামায়। তো তারপরেও যেগুলো বোর্ডিং ব্রিজ এনেবল এয়ারক্রাফট আছে, বড় বড় এয়ারক্রাফটগুলো, সেগুলো অনেক সময় বোর্ডিং ব্রিজ স্বল্পতার কারণে বাধ্য হয়েই আর কি অ্যাপ্রন এরিয়াতে প্যাসেঞ্জার ড্রপ করে, এবং সেখান থেকে বাসে করে বা গাড়িতে করে বা কারে করে তাদেরকে টার্মিনাল এরিয়াতে নিয়ে আসা হয়। থার্ড টার্মিনালের পর্যাপ্ত বোর্ডিং ব্রিজের কারণে এই সমস্যাটা অনেকখানি কেটে যাবে বলে আশা করা হচ্ছে। তো এই কারণে বোর্ডিং ব্রিজগুলোর কাজ চলছে, কমিশনিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু কাজ চলছে। এর আগে যখন আমি এসেছিলাম তখন এর ভিতরে আমি প্রবেশ করেছিলাম, কিন্তু এখন আর কি ওইটা সম্ভব হচ্ছে না, কারণ এটা গেটটা আটকানো, কারণ ফাংশন কাজগুলো চলছে। আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার সরঞ্জাম লাগানোর জন্য যে সেটিং, সেই সেটিংগুলো কিন্তু আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইকুইপমেন্টগুলোই রয়েছে যেগুলো কিন্তু এখন খুলে ফেলা হচ্ছে, অর্থাৎ এখানকার কাজগুলো শেষ। আচ্ছা, আমরা উপরে ওঠার চেষ্টা করছি। এখানে কিন্তু চলন্ত সিঁড়ি আছে, ম্যানুয়াল সিঁড়ি আছে। বন্ধুরা, আমরা এখন লেভেল 3-তে আবার উঠছি। আমরা লেভেল 2-তে ছিলাম কিছুক্ষণ আগে, এখন আবার লেভেল 3-তে উঠছি। তো চলুন এখানে আমরা একটু দেখাই আপনাদের। এটাও কিন্তু অনেক বিশাল এরিয়া। এখানে ইমিগ্রেশন কাউন্টার রয়েছে, তারপরে আরও মানে ওয়েটিং লাউঞ্জ রয়েছে, এখানে ট্রাভেলেটর রয়েছে। ট্রাভেলেটর রয়েছে এখানে, ট্রাভেলেটরের শেষ মুহূর্তে কাজ চলছে। বিশাল যন্ত্রপাতি, বিশাল আয়োজন। এই ফ্লোর থেকে নিচে ওঠার জন্য, নামার জন্য সিঁড়ি রয়েছে। বন্ধুরা, এই এয়ারপোর্টের স্থপতি রোহানি বাহারিন চমৎকারভাবে ডিজাইনটা করেছেন। দেখেন কতটা সুন্দর লাগছে। রাতের বেলা আরও চমৎকার লাগে, আরও ঝকঝকে লাগে, আরও সুন্দর লাগে। এখন দিনের আলোতে কাজ করা হচ্ছে। দিনের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য কিন্তু এই যে গ্লাস ওয়ালের পাশাপাশি আপনার এখানে সানলাইট পকেট রয়েছে কিছুক্ষণ পর পরই। এবং সানলাইট পকেটের কারণে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। যে কারণে দেখেন একটি লাইটও কিন্তু জ্বালানো নেই, তারপরেও কত আলো ঝলমলে থার্ড টার্মিনাল। এই যে সানলাইট পকেট দেখতে পাচ্ছেন। এর আগের যতগুলো ভিডিও আমি করেছি, আপনারা এই টার্মিনাল ভবনের যে সৌন্দর্য তার প্রশংসা করলেও এর গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে কে থাকবে সেটা নিয়ে আপনাদের
উদ্বেগ জানিয়েছেন, কনসার্ন জানিয়েছেন, এবং আপনাদের বেশিরভাগের মন্তব্যে আমি পেয়েছি যে কাজটি যেন বিদেশি কোনো প্রতিষ্ঠান পায়। আপনাদের জানিয়ে রাখি যে এই 3D টার্মিনাল বাস্তবায়নের কাজটি করছে এডিসি, মানে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এটি গঠিত, এবং এটার যে পরিচালনা এবং ফান্ডিং তার বেশিরভাগ এসেছে জাপানের কাছ থেকে, বিশেষ করে জাইকার কাছ থেকে। তো গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে তাদের যুক্ত হবার কথা কিন্তু আমরা শুনেছিলাম, এবং বিবেচক চেয়ারম্যান বিভিন্ন সময়ে বলেছেন যে জাপানি প্রতিষ্ঠান কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সাথে যুক্ত থাকবে। আপনারা এর মধ্যে জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা কিন্তু ফ্লাইট পরিচালনার পাশাপাশি আরেকটি বড় কাজ করে থাকে, সেটি হচ্ছে এই যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা তারা দিয়ে থাকে। অর্থাৎ এয়ারক্রাফট ল্যান্ড করার পরে যে ধরনের আনুষঙ্গিক যে সেবাগুলো থাকে, লাগেজ আনলোড করা এবং তার লাগেজ বেল্টের মাধ্যমে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া, সেই সেবাটা তারা দিয়ে থাকে। এয়ারক্রাফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন ধরনের, মধ্যে কথা যদি বলি যে যাত্রীদের লাগেজ পরিষেবাটা তারা দিয়ে থাকে। তো এই তাদের লাগেজ পরিষেবা দেওয়ার যে মান, সেই মান নিয়ে কিন্তু বেশিরভাগই যাত্রীরা প্রশ্ন তোলেন। তারা বলেন যে সেটা নট আপ টু দ্য মার্ক। কারণ হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও লাগেজ পান না, এমন অভিযোগও আমরা প্রায় শুনি। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেক বদল হয়েছে বলে বিমান দাবি করেছে, এবং আমরা সাম্প্রতিক সময় কিন্তু সেই ধরনের অভিযোগও চোখে পড়ে না, পড়লেও আগের চেয়ে কমেছে। মানে সত্যি কথা বলতে আসলে অভিযোগ আগের চেয়ে কমেছে, কিন্তু এখনও অভিযোগ করাটা বন্ধ হয়নি। তো এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজটি কে করবে সেটি নিয়ে কিন্তু বিবেচকও সিদ্ধান্ত নিয়েছিল যে এটি বিদেশি কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে জাপানের প্রতিষ্ঠান দিয়েই তারা এটা করবে, এমন কথা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত শুনেছিলাম। তবে শেষ মুহূর্তে বলতে অনেক দিন পর্যন্ত শুনেছিলাম, তবে শেষ মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়নি, যে কারণে আপাতত যদি অক্টোবরে যে সময়সীমা রয়েছে এটিকে পুরোপুরি চালু করার, সেই সময়সীমার মধ্যে হয়তো কোনো বিদেশি প্রতিষ্ঠান, বিশেষ করে জাপানের কোনো প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে না গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে বিমান কিন্তু শুরু থেকেই আগ্রহ জানিয়েছে, তারা গ্রাউন্ড হ্যান্ডলিং করতে চায় 3rd টার্মিনালে, এবং এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যে তারা সম্প্রতি মানে বিভিন্ন সময় যে যন্ত্রপাতি কিনেছে তার একটা মানে প্রদর্শনী সম্প্রতি তারা করেছে, এবং তারা বলেছে সেখানে যে প্রায় 1000 কোটি টাকার ইকুইপমেন্ট তারা কিনেছে, এবং এই 3rd টার্মিনালের বৃহৎ পরিসরে যাত্রীদের মানসম্মত সেবা দেওয়ার জন্য যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন সেই ইকুইপমেন্ট তারা কিনছে, এবং যে ধরনের লোকবল প্রয়োজন সে ধরনের লোকবলকে তারা কিন্তু রিক্রুট করছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে। 4,10,66,175 টাকা করে এক একটা দাম পড়েছে। আমাদের এখন এরকম ইকুইপমেন্ট আছে, আগের 14টা আগে দেখিয়েছি আপনাদের, নতুন আসছিল, এখন আসছে 2টা, মনে 16টা এরকম ইকুইপমেন্ট এক এক, এবং এটা হলো 747 ও এটা পুশ করতে পারে। একজন বলেন এটা 777 না, শুধু 747 কে এটা পুশ করতে পারে, পুল করতে পারে, এবং এটা নিজস্ব ওয়েট হলো 65 টন নিজের ওজন। এটা নিজের ওজন 65 টন, আর পুশ করতে পারে কত টন? 650 টন। 650 টন থেকে 700-800 টন পর্যন্ত এটা আপনার ফুল পুশ করতে পারে। এটা স্যার এয়ারবাস 380 কে পুশ করতে পারে। 380 তো আছেই, 747, 380 এগুলা মানে পৃথিবীতে ডাবল ডেকার যে আছে, যত বড় এয়ারক্রাফট আসুক এটা পুশ করছি আমরা। এখানে কিন্তু স্পেশাল এয়ারক্রাফটগুলো যে আসে, কার্গোগুলো যে আসে, আমরা তো করছি। তো সেটা আমাদের ইতিপূর্বে আমরা কিনেছি, 14টা ছিল, এরপরে আরো 2টা, আজকে 16টা হলো। আপনি খবর নিয়ে দেখেন, আগেরগুলো তো টিএলডি ছিল না। আপনারা এটা একটু লেটেস্ট ভার্সনের, এখানে যে ফিচারগুলো আরো বেটার হচ্ছে এটা আর কি। আরেকটা হলো আপনারা খবর নিয়ে দেখেন, অন্যান্যরা যারা আমাদের গ্রাউন্ড সাপোর্ট দেয় বাইরে, তাদেরকে একটু চেক করে দেখেন তাদের কয়টা টিএলডি এই পুশকার্ড আছে, আমাদের কয়টা আছে, আমাদের কতজন ইকুইপ সার্টিফাইড অপারেটর আছে, তাদের কজন আছে এটা জিজ্ঞেস করেন। তারা প্রায় আউটসোর্সিং করে এগুলো। তো সুতরাং আমরা নিজের দেশকে বুঝতে শিখি, নিজের সামর্থ্যকে একটু মানে আমরা বোঝানোর জন্য, সেটা ইনফরমেশন শেয়ারিং লাগবে। আমরা নিজেদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, কারণ আমাদের এই আত্মমর্যাদা এবং এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বলি যে বিদেশিদের দিয়ে করাবো, এটা কি মিন করে, এটা কি মিন? আমরা বাইরের লোকজনদেরকে সাপোর্ট দিচ্ছি। তো আমরা এখানে যত পৃথিবীর বেস্ট এয়ারলাইন্সগুলো আসছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। তারা কোনোদিন আপনাদেরকে বলেছে আমাদের যে সার্ভিস বা সাপোর্ট নিয়ে কোনোদিন কথা বলেছে? আমাদের ইঞ্জিনিয়াররা আপনি কম্পেয়ার করে দেখেন, আমাদের যখন সমস্যাগুলো এসছে
তারা স্বীকার করেছে যে তোমাদের ইঞ্জিনিয়াররা বেস্ট। তো সুতরাং আমি এই কথাটা থেকে বের হয়ে আসতে চাইবো, দেশি বা বিদেশি না, আমার সামর্থ্য কি আছে কিনা। আমি তো চেহারা দেখে আপনার কোনো সিদ্ধান্ত নিব না, এটা আমার সামর্থ্যই বলে দেবে, আমার পারফরমেন্স বলে দেবে এটা আমার আমরা কি পারি বা কি পারি না। তো এটা মানে অবধারিত যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমান তো থাকছেই। এটা স্বাভাবিকভাবে বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং কিন্তু একটি প্রতিষ্ঠানের কাছে না, একাধিক প্রতিষ্ঠানের কাছে, বিশেষ করে 3-4টি প্রতিষ্ঠানের কাছেও মানে কাজ 3-4টি প্রতিষ্ঠান কাজ করে। এক্ষেত্রে এয়ারলাইন্স চুজ করে যে তারা কোন প্রতিষ্ঠানের সেবাটি গ্রহণ করবে। এর ফলে যে সুবিধাটা হয় যে একটা কম্পিটিশন থাকে এবং এই কম্পিটিশনের কারণে তারা সেবার মান বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। যেহেতু বিমান একক প্রতিষ্ঠান হিসেবে গ্রাউন্ড হ্যান্ডেলিং করে, সুতরাং বিমান ছাড়া অল্টারনেট কোনো কিছুই নেই। যদি আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট এয়ারলাইন্সগুলোর কাছ থেকে শুনেছি যে তারা বিমান এই জন্য চার্জ নিলেও তাদের কিন্তু নিজস্ব লোকবল এখানে যুক্ত করতে হয় যাতে তারা যাত্রীদের ভালো মানসম্মত সেবা দিতে পারে। ওখানে এমিরেটস যে ডিনারটা আছে গ্রাউন্ড হ্যান্ডলিং, ওরা হলো টপ হ্যান্ডলার। ওখানে যে অস্ট্রেলিয়ার যে আছে বেঞ্জিস বলে আর কি, ওরা ওখানে 3 নাম্বার না 4 নাম্বার। তো আলটিমেটলি কি হচ্ছে যে যাত্রী ভালো সার্ভিস পাচ্ছে, এয়ারলাইন ভালো সার্ভিস পাচ্ছে, কিন্তু এই যে মনোপলি করতে দিয়ে আমরা যাত্রী সার্ভিস ভালো পাচ্ছে না, ব্যাগ কাটা যাচ্ছে, ব্যাগ দেরিতে আসছে, আর এয়ারলাইন তো সাফার করছি। আপনাদের মন্তব্য আমাকে জানাতে পারেন যে বিমানে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে তারা যে দাবিটা করছে যে তারা ইকুইপমেন্ট কিনেছে এবং তারা লোকবল নিয়োগ করছে এবং তারা বলছে যে তাদের দীর্ঘ 50 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে, এবং তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের সমস্ত কিছু এটা তারা ভালোভাবে জানে এবং সেই হিসেবে তারা এটাকে ডিল করতে পারবে। তো এখন পর্যন্ত গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বিমানই এগিয়ে রয়েছে এবং যেহেতু সরকারি প্রতিষ্ঠান, দেশীয় প্রতিষ্ঠান, আমি আসলে মনে করি যে এখানে যে সেবা দেবে তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিমানের ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই এবং বিমান আসলে এটা ভালো, কেননা তাদের যেহেতু অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ সময়ের বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের, সুতরাং তাদের জন্য এটি একটা নিজেকে প্রমাণ করার সুযোগ যে তারা যে ভালো করতে পারে বা ভালো সেবা দিতে পারে, সেটা কিন্তু প্রমাণের সুযোগ এই 3য় টার্মিনালের যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা রয়েছে সেটি করে দেখানোর মধ্য দিয়ে। ভাই আপনি বলেন তো, আপনি তো ট্রাভেল করেন পৃথিবীতে, আমাদের ওটিপি সিঙ্গাপুরে উই আর টপ 5-এর মধ্যে আছি আমরা এখানে কেন পারছি না? এখানে আমাদের এয়ারপোর্ট ফ্যাসিলিটিস কম। সিঙ্গাপুর থেকে কেন আমরা অন টাইমে আসতে পারি, টরন্টো থেকে কেন আসতে পারি, আমরা হিথ্রো থেকে কেন আসতে পারছি? আপনার এয়ারপোর্ট ফ্যাসিলিটিস যেটা, এটা অবকাঠামো আছে। আমরা এই মানে কি বলে যে যন্ত্রাংশ নিয়ে কিন্তু বিমানের অনেক সুনাম আছে, যে তার অনেক আধুনিক ইকুইপমেন্ট আছে, বাট জনবল নিয়েই প্রশ্ন। জনবলটা নিয়ে আমাদের, আপনি দেখেন কোভিডের সময় সম্পূর্ণ বন্ধ ছিল। আবার এর আগে যখন আপনি কোম্পানি করলেন, আপনি বিশাল একটা অংশকে রাতারাতি বের করে দিলেন ভিআরএস করে। এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে এটা সমন্বয় ছিল না। আমরা লাস্ট 1 বছরে প্রায় 1000 জনবল নিয়েছি এবং পদোন্নতি দিয়েছি প্রায় 1200। প্রশিক্ষণ দেশে বিদেশে চলমান আছে, বিদেশিরা মানে জায়গার সাথে আমরা কাজ করছি 2 বছর ধরে। তো সুতরাং এগুলো সব প্রস্তুতির অংশ। আমরা যন্ত্রপাতি নিয়ে এসে তো বসে নেই, সে সাথে তাদেরকে প্রশিক্ষিত করা, মেইনটেনেন্সকে আমরা বাড়াচ্ছি। এখানে এমটিতে আনার অর্থ হলো যে আমাদের এই পুরা ইউনিটটা আপনারা দেখতে পারেন, এটা একেবারে স্বয়ংসম্পূর্ণ একটা কিন্তু মেইনটেনেন্স ইউনিট। জায়গার সাথে যে প্রজেক্টে হলো সেখান থেকে কি ধরনের ডেভেলপ আসলে কর্মীদের ভিতরে হলো? এটা তো আপনার পারফরমেন্সে আপনি দেখতে পাচ্ছেন। আমাদের ওটিপি বেড়েছে, আমরা লাগেজ হ্যান্ডেল নিয়ে আগে 18 মিনিটের মধ্যে ফার্স্ট লাগেজ দিচ্ছি এই সীমিত সুবিধার মধ্যে। আমরা সামনে আরও কমিয়ে আনবো এটা, এবং আমরা এখন চাচ্ছি যে লাগেজটা যাতে কোনো ধরনের লাগেজের কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমরা ইকুইপমেন্টে যাচ্ছি। মানুষ কমিয়ে এনে লাগেজের নিরাপত্তা এবং লাগেজের 2 ধরনের নিরাপত্তা, তার যে ফিজিক্যাল নিরাপত্তা যেটা, এবং তার এটার মানে যথাযথ সময়ে যথাযথ হাতে যাতে পৌঁছায়, কোনো চুরির ঘটনা যাতে না ঘটে। এই জন্য আমরা বডি অন ক্যামেরা চালু করেছি, আমরা সার্ভিলেন্স সেন্ট্রালি সার্ভিলেন্স করছি, এআই প্রযুক্তিকে আমরা নিয়ে আসছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা নিয়ে আসছি। সুতরাং এটা কর্মীদের চুরির অভিযোগ কিন্তু আমরা অনেক কম পাই, মানে নাই বলে চলে, যে ড্যামেজের পরিমাণটা যে এখনো যত্ন সহকারে
ধাক্কা দিয়ে ধপাস করে ফালায় এটা আমি বলি আপনার এইটা হ্যান্ডলিংয়ের যে বিষয়টা এটা দুইটা দিক আছে। আমাদের এখানে বিমানগুলো আসছে কোনো কোনো ক্ষেত্রে 3টা এয়ারপোর্ট ক্রস করে। তা আপনি এসে আমি এখানে ডেলিভারি দিচ্ছি, আপনি যদি দেখেন যে ধরেন আপনার একটা আসছে 2 জায়গায় ট্রানজিট হয়ে বা 1 জায়গায় ট্রানজিট হয়ে আসছে, এখন আপনি যদি এসে শুধু আমাদের বাংলাদেশের উপরে সব দোষ নিয়ে আসেন তা তো হবে না। পৃথিবীর কোনো দেশেই বাধাহীনভাবে কোনো খুঁত ছাড়া একেবারে এরকম সার্ভিস দিচ্ছে এরকম আপনার খুব কম জায়গা পাবেন। সার্ভিসের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে, কিন্তু আমরা এটা কমিয়ে নিয়ে আসার জিরোতে আনার চেষ্টা করছি। আশা করি আমরা সেটা করব। আমরা বডি ক্যাম্প কাজ করছি, আরও বডি ক্যাম্প নিয়ে আসবো এবং এটা যাতে মনিটর হয়। আরেকটা বিষয় হলো সব শেষের কথা বলি, আপনার পুরস্কার এবং শাস্তি এটা এনশিওর করা। খারাপ কাজ করলে তার শাস্তি এনশিওর করা, যে ভালো কাজ করলে তাকে তার পুরস্কৃত করা, এটা আমি এনশিওর করব। আমিও মনে করি যে একাধিক প্রতিষ্ঠান এখানে থাকা উচিত এবং যথেষ্ট পরিমাণ সামর্থ্য নিয়ে একাধিক প্রতিষ্ঠান থাকা উচিত। তাহলে যেটা হবে যে এয়ারলাইন্স যখন চুজ করবে যে আমি বিমানকে নিলাম বা আমি অন্য পক্ষকে নিলাম বা আমি আরেক পক্ষকে নিলাম, তাহলে কিন্তু কম্পিটিশনটাও বাড়বে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের প্রয়োজনেই সেবার মানটি বাড়াবে। বিমানের যেটা আপনার স্বয়ংসম্পূর্ণ আছে, আমার তো ট্রেনিং করে আমাদের নিজেদের, ইঞ্জিনিয়ার আমাদের নিজেদের, আমাদের ভেজিটেবল ডেইরি এগুলো আসছে আমাদের পোল্ট্রি কমপ্লেক্স থেকে। তো এই জন্য অন্যরা যখন তুলনা করতে আসে আমার খুব এটা আমার রুচিতে হয় না। আমি তো আমার সমান প্লেয়ার চাই। আমি এই জন্য বলি আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে খেলবো, তাই না? আই ওয়ান্ট টু প্লে উইথ মাই কম্পিটেন্ট কি বলে যে কাউন্টার পার্ট আর কি। আমি তো হাবিজাবির সাথে খেলতে চাই। শেষ খবর হচ্ছে এখন পর্যন্ত বিদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়নি। সুতরাং অক্টোবরে যদি একটি ফুল ফাংশনাল হয় তাহলে বিমানই এর দায়িত্ব পাচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের, হয়তো পরবর্তীতে যুক্ত হবে অন্য প্রতিষ্ঠান। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিমানের একটি ভালো সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য, এবং এও মনে করি যে বিবেচক নিশ্চয়ই একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবে যাতে একটা কম্পিটিশনের মধ্য দিয়ে বেটার সেবা যাত্রীরা পেতে পারেন। কেননা এই তৃতীয় টার্মিনাল খুবই চমৎকার, খুবই ইকুইপড, কিন্তু মেশিন তো আর নিজে অপারেট করতে পারে না, তাকে অপারেট করতে হয়। সুতরাং যারা অপারেট করবেন তারা যেন দক্ষণ হন, তারা যেন সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করেন, সেটি আমাদের প্রত্যাশা। তো বন্ধুরা, আপনাদের মন্তব্য আমাকে জানাতে পারেন গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে আপনাদের অভিজ্ঞতা, দেশের অভিজ্ঞতা, বিদেশের অভিজ্ঞতা, বা বিমান কেমন করতে পারবে, বিমানের প্রতি আপনার যে কোনো পরামর্শ বা বিমানের প্রতি আপনার যে এক্সপেকটেশন, এবং আর কি প্রতিষ্ঠান আছে যারা এখানে আসতে পারে তাদের কথা আপনারা কমেন্টস বক্সের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা তার সম্পর্কে হয়তো জানলাম যে তারা কেমন করছে বা পৃথিবীর সেরা সেরা গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিগুলো কারা, সেই আইডিয়া যদি আপনার থেকে থাকে সেটা আমাকে জানতে পারেন। বন্ধুরা, আমরা লেভেল 1-এ চলে এসেছি। এই যে লেভেল 1, এখানে থাকবে লাউঞ্জ, থাকবে ডিউটি ফ্রি শপ, থাকবে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান। এই যে প্যাসেঞ্জারদের জন্য ওয়েটিংয়ের জন্য যে চেয়ারগুলো, সেই চেয়ারগুলো রাখা হয়েছে এখানে, এবং এটা বিশাল পরিসর। এখান থেকে কিন্তু মানে এই টার্মিনাল থেকে কত বড় তার একটা ধারণা পাওয়া যায়। এই যেটা হচ্ছে দক্ষিণ মাথা এবং এটা হচ্ছে উত্তর প্রান্ত। আপনাদের জানিয়ে রাখি, শাহজালাল বিমানবন্দর কিন্তু বিশাল পরিসরে অবস্থিত, এবং দেখতে পাচ্ছেন যে ইকুইপমেন্টগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে, মানে কাজ শেষ। এটার যে এই যে কাজ, যাবতীয় কাজ ছিল সেই কাজগুলো এখন থেকে যে ইকুইপমেন্টগুলো খুলে ফেলা হচ্ছে, তার মানে হচ্ছে যে একদম শেষ পর্যায়ে চলে এসেছে কাজ, যার ফলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, কয়েক মাসের অপেক্ষা। আপনারা জানেন যে অক্টোবরে উদ্বোধন মানে ফুললি ফাংশনাল হওয়ার কথা রয়েছে। দেখুন কীভাবে ধাপে ধাপে বিমানবন্দরটি বর্তমান রূপ লাভ করেছে।
এটা হচ্ছে বিমানবন্দরের কার্ভ সাইড অংশ, হচ্ছে এমএলসিপি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে উত্তর অংশ, এটা হচ্ছে দক্ষিণ অংশ। কার্ভ সাইড, মাল্টি লেভেল কার পার্কিং মানে এমএলসিপি। এই দেখেন এটা হচ্ছে নকশা, এই নকশা অনুযায়ী এটা হচ্ছে বাস্তবতা। বেশ দারুণ ব্যাপারটা। কনস্ট্রাকশনের ডিটেল ইনফরমেশন, এটা হচ্ছে 19 জানুয়ারি 2024 পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে যে কতটুকু কাজ হয়েছে বা কী কী আছে। আচ্ছা, এখানে কী কী আছে আমরা যদি এক ঝলক একটু দেখে নিতে চাই, সেটা হচ্ছে যে নিউ টেক্সিওয়ে সাউথ, তারপর হচ্ছে রেস্কিউ ফায়ার ফাইটিং স্টেশন, পন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এজিআই সাব স্টেশন, ওয়াটার রিজার্ভার, ফরেস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, আইপিআর রিসিভিং, আইপিআর ডিস্ট্রিবিউশন, আইপিআর আইপিটি বলতে বলতে পারছি না, জেনারেটর হাউস, এলিভেটেড ড্রাইভওয়ে, টার্মিনাল 3, মাল্টি লেভেল কার পার্কিং এবং পিআর এক্সটেনশন, মানে যেখানে আর কি যে ডিপিআরে অতিরিক্ত 14টি বোর্ডিং ব্রিজ হওয়ার কথা রয়েছে, নতুন টেক্সিওয়ে এবং ইম্পোর্ট কার্গো সেন্টার, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, এক্সপোর্ট কার্গো টার্মিনাল। প্রচুর শব্দ বলতে। এই যে আইসিটিসি অর্থাৎ এক্সপোর্ট কার্গো টার্মিনাল এবং ইম্পোর্ট কার্গো টার্মিনাল। বন্ধুরা, এর আগে যতবারই এসেছি ততবারই দেখেছি যে নির্মাণ কাজ চলছে, জিনিসপত্র লাগানোর কাজ চলছে। আজকে দেখলাম যে জিনিসপত্রগুলো খুলে ফেলা হচ্ছে, অর্থাৎ নির্মাণ সরঞ্জাম যেগুলো রয়েছে, যেগুলো ব্যবহার করে, যেমন এই যে এই কাঠামো ব্যবহার করে তারা উপরে উঠে কাজগুলো করেছেন, সেই কাজগুলো শেষ হওয়ার পরে কিন্তু তারা যখন আমার প্রথমে পাচ্ছেন যে সেই কাঠামোগুলো তারা খুলে ফেলছেন। অর্থাৎ যে পিলারগুলো রয়েছে এই পিলারের গা থেকে কিন্তু নির্মাণ সরঞ্জামগুলো খুলে ফেলা হয়েছে। এবং আমি আপনাদের দেখাতে চাই যে আপনি যদি আপনাকে দেখাই যে এটা যেমন খুলে ফেলছে, ঠিক তার পাশেরটাও কিন্তু অলরেডি খুলে ফেলা হয়েছে। তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন, সামনে নিরাপত্তা সরঞ্জামগুলো, নিরাপত্তা না, নির্মাণ সরঞ্জামগুলো খুলে ফেলা হয়েছে। এবং এই দেখেন যে এখানে কিন্তু এই যে সরঞ্জামগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, কারণ এগুলোর প্রয়োজন ফুরিয়ে গেছে, এগুলো এখন নিয়ে যাওয়া হবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে এটা নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের যদি বলেন যে কেমন লাগছে আপনার যে এত বড় কর্মযোগীর সাথে? না, অনেক খুশি এখানে কাজ করে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি, নতুনভাবে কাজ শিখতেছি, কাজের একটা অভিজ্ঞতা হতেছে এবং অনেক ভালো লাগে এখানে কাজ করতে। আপনি তো দীর্ঘদিন ধরে সাথে যুক্ত ছিলেন। জি জি, শুরু থেকে কি? শুরু থেকে প্রায় 2.5 বছর 3 বছর। যে এত বড় একটা কর্মযোগীর সাথে আপনি ছিলেন, এখন সেটা শেষে যাচ্ছে, আর মাত্র কয়েক মাস পর সেটা উদ্বোধন হবে। আমরা জেনেছি যে আগামী সপ্তাহের মধ্যেই এটা বুঝিয়ে দেওয়া হবে। তো কেমন লাগছে যে এত বড় গর্বের? হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের জন্য একটা গর্বের একটা বিষয়, এত বড় আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট। আর এই কাজটা আমি মানে সাথে করে একজন অংশীদার হয়ে মানে খুবই নিজের কাছে অনেক ভালো লাগতেছে এবং মানে অনেক খুশি আমি এই বিষয় নিয়ে। আচ্ছা, পরবর্তী আর কি পরিকল্পনা আছে আপনাদের? যে এখানে কাজ শেষ হয়ে গেলে আপনার যে অভিজ্ঞতা অর্জন হবে বা যা কিছু শিখলেন সেটা নিশ্চয়ই আপনার কাজে দেবে। অবশ্যই অবশ্যই আমার কাজে দিবে, অন্য জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো এবং এর পারপাসে অন্য একটা জব করতে পারবো। ফিনিশিং এর কাজ, ফিনিশিং এর বেসিক স্ট্রাকচার তো হয়ে গেছে। হ্যাঁ, বেসিক এগুলো সব এখন শুধু ফিনিশিং চলতেছে। পাখির চোখে কি দারুণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ ছাড়াও আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালেরও সক্ষমতা বাড়ছে।
তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে যাত্রী ধারণ ক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ২ কোটিতে। নয়ন অভিরাম শাহজালাল বিমানবন্দরের এই ছবি দেখে আপনি কি মুগ্ধ নাকি আতঙ্কিত? আমার কথা যদি বলেন তাহলে আমি আতঙ্কিত, কারণ একটি দুটি নয়, পুরো 7টি এয়ারক্রাফট উড্ডয়নের অপেক্ষায়। এখনই যদি এই অবস্থা হয়, তৃতীয় টার্মিনাল চালুর পরে কি হবে সহজেই অনুমান করা যায়। আর এই জটলাকে বলে এয়ার ট্রাফিক জট, যা শাহজালাল বিমানবন্দরের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর এই জটে পড়ে কোন কোন এয়ারক্রাফটকে উড্ডয়নের জন্য অপেক্ষা করতে হয় 40 থেকে 50 মিনিট পর্যন্ত। বিপরীতভাবে ল্যান্ডিং ক্লিয়ারেন্সের জন্য আকাশে থাকতে হয় বাড়তি সময়। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের লিমিটেড ক্যাপাসিটির কারণে কিন্তু প্লেনগুলোকে একটি জটের মধ্যে পড়তে হচ্ছে, যেটাকে আমরা এয়ার জট বলতে পারি বা এয়ার ট্রাফিকের সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে তারা মানে ফ্লাইটগুলোকে কিন্তু টেক অফ করতে এবং ল্যান্ড করতে বেশ খানিকটা সময় খরচ করতে হচ্ছে, যে কারণে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, ঠিক তেমনি জ্বালানি ব্যয় বাড়ছে। যদি সংক্ষেপে আপনাদের একটু বলি যে এয়ার ট্রাফিকের অবস্থাটা কি, সেটা হচ্ছে যে যখন কোনো এয়ারক্রাফট টেক অফের জন্য পারমিশন চায়, তার সব কিছু রেডি, সে টেক অফের জন্য প্রস্তুত, কিন্তু টেক অফ করতে পারছে না, কেননা হয়তো কোনো প্লেন ল্যান্ড করছে বা তার সামনে আরও অনেকগুলো এয়ারক্রাফট রয়েছে, তারা সিরিয়াল বাই সিরিয়াল টেক অফ করবে এবং অনেকগুলো প্লেন ল্যান্ডিংয়ের জন্য লাইনে আপ আছে, তারা 1 বাই 1 ল্যান্ড করবে। তো এই জটলা যখন তৈরি হয় তখন কিন্তু এয়ারক্রাফটগুলোকে ওয়েট করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর ফলে যেটা হয় যে শিডিউলের বিপর্যয় ঘটে, জ্বালানি খরচ হয় এবং অনেক ক্ষেত্রে অনেক ফ্লাইট যখন নামার পারমিশন চায় কিন্তু আপনার গ্রাউন্ডে বিজি থাকার কারণে বা টেক অফের অনেকগুলো সিরিয়াল থাকার কারণে যখন তাকে পারমিশন না দিয়ে এক্সটেন্ডেড অ্যাপ্রোচ করতে বলা হয়, অর্থাৎ তুমি আরও কিছু সময় আকাশে থাকো এবং ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করো, তখন কিন্তু প্লেনগুলোকে মানে বাড়তি সময় আকাশে থাকতে হয়, যে কারণে আসলে তাদের বাড়তি জ্বালানি ব্যয় হয়। সব কিছু মিলিয়ে এয়ারক্রাফটগুলোকে কিন্তু বেশ ভালোই ভোগান্তির মধ্যে পড়তে হয়, যেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। এবং এয়ারলাইন্সগুলো প্রায় সময়ই কমপ্লেন করে যে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে এবং এই ব্যয় বেড়ে যাওয়ার বোঝাটা সরাসরি পড়ে হচ্ছে যাত্রীদের উপর, কেননা আলটিমেটলি যাত্রী যে টিকিট কাটেন সেটা দিয়েই তো সব কিছু পরিচালিত হয়। তো আলটিমেটলি সব মানে আখেরে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে যাত্রীরা। তো এই কারণে আমাদের কনসার্ন ছিল যে এই যে বিদ্যমান যে রানওয়ে, তাতেই হচ্ছে আন্ডার ক্যাপাসিটি, তারা মানে এয়ারক্রাফটগুলো অনেকক্ষণ অপেক্ষা করতে হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য, মানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পাওয়ার জন্য, টেক অফ বা ল্যান্ডিংয়ের জন্য। সেক্ষেত্রে যখন তৃতীয় টার্মিনাল চালু হবে, যখন আরও মানে এয়ারলাইন্স আসার প্রেশার বাড়বে, তখন আসলে কি হবে, তখন সেটাকে কীভাবে ম্যানেজ করা হবে। এখন যে বিদ্যমান যে সীমিত পরিসরে সেবা দেওয়া হয়, অর্থাৎ চাহিদা থাকা সত্ত্বেও যে শাহজালালের পরিষেবা বাড়ানো যাচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে যে মানে প্যাসেঞ্জার যে হ্যান্ডেলিং করবে সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা বা সেই পর্যাপ্ত পরিমাণ তাদের নেই, সেই পর্যাপ্ত পরিমাণ স্পেস তাদের নেই। সেই স্পেসের সমস্যা না হয় দূর হচ্ছে, অর্থাৎ তৃতীয় টার্মিনালের সুবৃহৎ পরিসরে প্যাসেঞ্জার কিন্তু আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা পাবেন। কিন্তু তারপরে কি হবে, অর্থাৎ যে প্লেনগুলো যদি এভাবে লাইন আপ করে থাকতে হয় একটা পর একটা, তাহলে কি হবে, সেটা কিভাবে ম্যানেজ করা হবে, সেটা কিন্তু সবচেয়ে বড় কনসার্ন। এর সম্ভাব্য সমাধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল 2টি রানওয়ে, অর্থাৎ একটি রানওয়ে দিয়ে বিমান নামবে, আরেকটি রানওয়ে দিয়ে বিমান উঠবে। কিন্তু সেটি তো আসলে করা সম্ভব হচ্ছে না, কেননা শাহজালালের যে স্পেস, সেই স্পেসে যে 2টি রানওয়ের মধ্যবর্তী যে গ্যাপ, সেই গ্যাপ থাকতে হবে ন্যূনতম 750 ফিট। এটা হচ্ছে আইকাও, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির যে স্ট্যান্ডার্ড রুল, সেই অনুযায়ী 2টি রানওয়ের মধ্যবর্তী দূরত্ব থাকতে হবে কমপক্ষে 750 ফিট। আর আপনি যদি আইএলএস অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটা এনাবল করতে চান, তাহলে এই দূরত্ব আরও বেড়ে যায়। তো সেই স্পেস কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেই। সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ ক্যাব বা বেবিচক যাই বলি না কেন, তারা যে ডিসিশনটি নিয়েছে, তারা একটা ডিপেন্ডেন্ট রানওয়ে করবে। এর মানে হচ্ছে যে তারা প্রধানত একটি রানওয়ে থাকবে, তার পাশাপাশি আরেকটি রানওয়ে হবে
যেটি হবে ডিপেন্ডেন্ট রানওয়ে। ডিপেন্ডেন্ট রানওয়ে মানে হচ্ছে যে দুটো রানওয়ে একসাথে ফাংশনাল হবে না, একসাথে টেক অফ ল্যান্ডিং করা যাবে না। কোনো একটা এয়ারক্রাফট ল্যান্ড করলো, সে হয়তো তার ট্যাক্সিওয়েতে যেতে কিছুটা সময় লাগে, ওই যে সময়টুকু সেটুকু বাঁচানো যাবে তার বিকল্প রানওয়েতে ইমিডিয়েট টেক অফের একটা পারমিশন দিয়ে। অর্থাৎ মনে করেন পাশাপাশি দুটি রানওয়ে রয়েছে, একটি রানওয়েতে প্লেন নামলো, মানে প্লেন নামছে, আরেকটি রানওয়েতে কিন্তু কোনো একটা এয়ারক্রাফট টেক অফের জন্য স্ট্যান্ড বাই রয়েছে। যখনই সে নেমে গেল, তখন এই যে রানওয়ে থেকে তাকে নেমে যে পুরো রানওয়ে পাড়ি দিয়ে বা একটা সার্টেন পোর্শন পার হয়ে যে তাকে মুভ করে ট্যাক্সিওয়ে দিয়ে ঢুকতে হয়, মানে রানওয়েটা যখন খালি হয়, তারপরে আরেকটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের পারমিশন পায়। অথবা আরেকটা হতে পারে যে একটা এয়ারক্রাফট নেমে গেছে, তার মানে কিছু সময় দূরত্বে হয়তো টেক অফ একটা করতে পারবে, কিন্তু মানে সেটা ঝুঁকিপূর্ণ, তার অল্প কিছু দূরত্বে আরেকটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে বা অ্যাপ্রোচে রয়েছে। তো সেই মধ্যবর্তী গ্যাপটাও অনেকখানি বেশি, কারণ তাকে আবার নেমে ট্যাক্সিওয়ে ধুয়ে পার হওয়ার আগ পর্যন্ত ওই যে টেক অফের জন্য যে এয়ারক্রাফট স্ট্যান্ড বাই থাকে সে পারমিশন পায় না। তো এই যে মানে যে সময় ক্ষেপণটা হয়, এই সময় ক্ষেপণটা ডিপেন্ডেন্ট রানওয়ের মাধ্যমে দূর করা সম্ভব। অর্থাৎ একটি এয়ারক্রাফট ল্যান্ড করার সাথে সাথে আরেকটি এয়ারক্রাফট কিন্তু পারমিশন পেয়ে যাবে টেক অফের, এবং সে টেক অফ করে গেলে পরে এয়ারক্রাফটটি ট্যাক্সিওয়ে করার সুযোগ পাবে যদি ওই রানের উপর দিয়ে তাকে ট্যাক্সিওয়ে করতে হয়। আমাদের একটা প্রশ্ন সকলেই জাগে যে এখানে একটা মাত্র রানওয়ে, একটা রানওয়ের দিকে এত বেশি অপারেশন সম্ভব কিনা। আসলে এটা কঠিন, বিশেষ করে যদি কোনো ইমার্জেন্সি হয়, একটা রানওয়ে ব্লক হয়ে যায়, তখন আমাদেরকে অল্টারনেট অন্য আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা রানওয়ে খুবই জরুরি। আর একটু জরুরি হলো যে এখানে বেশি পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করতে হলে একটা রানওয়ের উপর নির্ভর করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমাদের যে রানওয়ের সাথে এক রানওয়ের সাথে যে আমাদের যে এখানে যে অবস্থানটা, এখন যে স্পেস যেটুকু আছে, এতে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করা যাচ্ছে না। তার কারণ একটা থেকে দুটো রানওয়ের গ্যাপ হইতে হয় 1035 মিটার, এই গ্যাপটা আমাদের নাই। তাই যেটা আছে এর ভিতরে একটা সম্ভব হলো আরেকটা রানওয়ে করা, সেই রানওয়েটা হবে ডিপেন্ডেবল বলতে একটাকে বন্ধ রেখে আরেকটাকে অপারেশন করা। তাতেও আমাদের অনেক সময় বাঁচবে এবং অনেক বেশি পরিমাণ আমরা ট্রাফিক হ্যান্ডেল করার সুযোগ আমাদের বাড়বে। তো এই কাজটা আমরা পরিকল্পনা করছি যে এখন অলরেডি আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করা হয়েছে। এই কাজটা এই টার্মিনাল 3 কাজের শেষের দিকে আমরা ডিপিপি সরকারের অনুমোদন নিয়ে এটা আর্থিক আমরা চাবো, এটা সহায়তা চাবো এটা করার জন্য। তো অর্থ যদি জোগান হয় তা আশা করছি 2025 নাগাদ এই কাজটা শুরু করতে হবে। যেভাবে আমরা শুনতে পাচ্ছি যে অনেক এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অপারেট করার, তাতে ফ্লাইটের প্রেশার যেভাবে বাড়বে, তাতে আসলে যারা বিমান সংশ্লিষ্ট বা এভিয়েশন সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে মনে করছেন যে আসলে এইভাবে খুব কম পরিস্থিতি সামাল দেওয়া যাবে, মানে খুব আউটপুটটা আসলে হবে কিন্তু ওই মাত্রায় হবে না যেটা আসলে এক্সপেক্টেড। তারপরেও ডিপেন্ডেন্ট রানওয়ে যেটা করা হবে সেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা ফান্ডিংয়ের জন্য এটা যারা ফান্ড করবে তাদেরকে খোঁজা হচ্ছে, কিন্তু আপনার যারা এভিয়েশন সংশ্লিষ্ট বা এয়ারলাইন্স অপারেটর যারা রয়েছেন, বিশেষ করে নভোএয়ারের যিনি এমডি মফিজুর রহমান ভাই, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এই ধরনের ডিপেন্ডেন্ট রানওয়ে করা 1 বছরের ব্যাপার, মাত্র 1 বছরে চাইলে করা যায়। সুতরাং এখনই উদ্যোগ নিয়ে পুরোপুরি ফাংশনাল হওয়ার সাথেই করে ফেলা ভালো, বা তার আগে পরে করে ফেলা ভালো। এখানে কনজেশন হচ্ছে দুই ধরনের, এক হলো ডিপার্চার কনজেশন আর একটা হলো অ্যারাইভাল কনজেশন, এবং দুটোই কিন্তু আমাদের যে ফ্লাইট অপারেশন এফিসিয়েন্সি যেটা সেটা কমিয়ে দিচ্ছে। আমাদের বাড়তি খরচ করতে হচ্ছে, তেল খরচ হচ্ছে, এবং বাড়তি তেল খরচ মানে এনভায়রনমেন্টের উপর একটা ইম্প্যাক্ট করছে। তো সেটার জন্য কিন্তু এই ডিপেন্ডেন্ট রানওয়েটা, সেটা ইন্ডিপেন্ডেন্ট হোক ডিপেন্ডেন্ট হোক, আমাদের এখানে যে জায়গা আছে ডিপেন্ডেন্ট রানওয়ে করা, এটা কিন্তু আমাদের একই সাথে করা উচিত ছিল, যাতে থার্ড টার্মিনালের সাথে একই সাথে হয়ে যায়। তো যাই হোক, আমাদের অনেক দেরিতে বোধোদয় হয়েছে। খুব সম্ভবত সিভিল এভিয়েশন একটা ডিপেন্ডেন্ট রানওয়ে করার পরিকল্পনা করছে। আমি মনে করি যে এই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত দিয়ে বিশেষজ্ঞর একটা সার্ভে করে একটা ডিপেন্ডেন্ট রানওয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে ফেলা। এবং বর্তমানকালে কিন্তু বাংলাদেশে আমাদের যে কোনো প্রজেক্টই কিন্তু খুব দীর্ঘমেয়াদী হয়। একটা রানওয়ে কিন্তু 1 বছরের মধ্যে করে ফেলা সম্ভব। ঢাকার যে আকার, এই আকারের একটা রানওয়ে 1 বছরে করা সম্ভব যদি পর্যাপ্ত ফান্ড থাকে। সেই ফান্ডের
যোগান দিয়ে আমি মনে করি যে যত শীঘ্র সম্ভব এই রানওয়েটা তৈরি করে ফেলা উচিত। শাহজালাল বিমানবন্দর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে স্থান সংকুলন না হওয়ার কারণে ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করা যাচ্ছে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করতে কি পরিমাণ জায়গা লাগে, কি রিকোয়ারমেন্টস লাগে। এটি আমি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনাদের জন্য দিলাম। There are three main types of operation associated with parallel or near parallel runways. The first is the simultaneous parallel instrument approach, of which there are two basic modes of operation. Mode 1 is when independent parallel approaches are made, where the radar separation minima between two aircraft using adjacent ILS and or MLS is not applied, and Mode 2 is when dependent parallel approaches are made to parallel runways, where radar separation minima between aircraft using adjacent ILS and or MLS systems are applied. The second is the simultaneous instrument departure, which has one mode of operation, Mode 3. This is when independent parallel departures take place for aeroplanes simultaneously departing in the same direction from parallel runways. The third, segregated parallel approaches and departures, has one mode of operation, known as Mode 4. This allows for one runway to be used for approaches and the other for departures. Semi-mixed operations from parallel runways take place when combinations of the above modes of operation take place. The normal operating zone is defined as the airspace of defined dimensions extending either side of an ILS localizer course and or an MLS final approach track centerline. Only the inner half of the normal operating zone is taken into account in independent parallel approaches. The no transgression zone is the corridor of airspace of defined dimensions located centrally between the two extended runway centerlines, where penetration by an aeroplane requires a controlled intervention to maneuver any threatened aircraft on the adjacent approach. It extends from the closer threshold to the point at which 1,000 feet of vertical separation between the parallel approaches ceases. On the diagram, this extent is abeam the red triangle, which indicates where the southernmost aircraft will descend below 3,500 feet and thereby end the vertical separation between the aircraft. To conduct parallel approaches, aeroplanes must be fitted with the normal IFR avionics, including full ILS or MLS capability. Where independent procedures are in force, all aircraft are to be advised accordingly on initial contact with approach control. Regardless of weather conditions, all approaches are to be radar monitored by radar controllers specifically dedicated to that role, using a dedicated radio frequency. Each pair of parallel approaches will have a high side and a low side to provide vertical separation until aircraft are established inbound on the ILS localizer course or MLS final approach track. The high side will be 1,000 feet above the low side, and controllers will direct aircraft that deviate significantly from their approaches. If aircraft fail to take corrective action and penetrate the no transgression zone, the aircraft on the adjacent ILS or MLS will be issued appropriate control instructions, maybe even an overshoot order. Simultaneous parallel ILS or MLS operations require diverging tracks for missed approaches and departures. Turns to achieve divergence are to be initiated by pilots as soon as possible. When building runways for simultaneous parallel use, minimum spacing distances between the landing or takeoff services are defined and illustrated here. ডিপেন্ডেন্ট রানওয়ে করা 1 বছরের ব্যাপার মাত্র, 1 বছরে চাইলে করা যায়। সুতরাং এখনই উদ্যোগ নিয়ে পুরোপুরি ফাংশনাল হওয়ার সাথেই করে ফেলা ভালো, বা তার আগে পরে করে ফেলা ভালো।
কিন্তু বেবিচকের যে এটা প্ল্যান রয়েছে তাতে 2025 সাল নাগাদ হয়তো কাজ শুরু হতে পারে, তাও সেটা নিশ্চিত না চুক্তি হওয়ার পরে। অর্থাৎ যে এয়ারলাইন্স অপারেটররা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে খুব দ্রুতই আসলে ডিপেন্ডেন্ট রানওয়েটা করা হোক, তাহলে কিছুটা হলেও স্বস্তি মিলবে। তো সব কিছু মিলে আসলে এটি একটি বড় চ্যালেঞ্জ বেবিচকের জন্য বা শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষের জন্য, যে এখন বিদ্যমান যে যানজট বা এয়ারজট রয়েছে সেটিতেই আসলে তারা ট্যাকেল করতে ক্ষেত্র বিশেষে তারা হিমশিম খাচ্ছে। সেখানে যখন ফুললি ফাংশনাল হবে এই তৃতীয় টার্মিনাল এবং যাত্রীর চাপ যখন আরও বাড়বে তখন কি হবে, সেটা নিয়ে আসলে তারা বড় কনসার্ন প্রকাশ করেছে। একইভাবে এয়ারলাইন্স অপারেটরও বড় কনসার্ন, কারণ তারা বলছে যে এয়ারক্রাফট যদি স্ট্যান্ড বাই হয়ে থাকে 15-20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, ক্ষেত্র বিশেষে 1 ঘন্টা, তাহলে তাদের যে জ্বালানিটা পুড়ছে কিংবা আকাশের চক্কর দিতে তাদের যে সময় নষ্ট হচ্ছে, জ্বালানিটা পুড়ছে, শিডিউলে যে বিপর্যয় ঘটছে, তা কিন্তু আলটিমেটলি পরোক্ষভাবে যাত্রীর পকেট থেকেই যাবে। তো আমরা আশা করছি যে এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে যদিও বেবিচক, তারপর আরও গুরুত্ব বিবেচনা করে বিষয়টা সমাধান করবে এবং যাত্রী সেবার মান উন্নত করতে কিন্তু এটি মানে ঠিক সময় টেক অফ ল্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে পারেন, এছাড়াও আপনার মতামত আমাদের জানাতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।